হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। তুমি আমাকে বারবার ব্যথিত করো শ্রাবণ ভাই, বারবার জোর করে নিজের আধিপত্য চাপিয়ে দাও। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে ভয় পাই? আমি তোমাকে মেনে নিতে পারছি না। কথাগুলো কানে যেতেই শ্রাবণের চোয়াল পাথরের মতো শক্ত হয়ে উঠল। পর মুহূর্তেই সে মেঘ দুই বাহু মুঠোয় বন্দি করে একেবারে কাছে টেনে নিল। নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লাগিয়ে হিস হিস স্বর নামালো। তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই আমার। আমি একবার যখন বলেছি তুই আমার, মানে তোর পুরো অস্তিত্বটাই আমার। আর যত তাড়াতাড়ি এটা মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল ফুল। কিন্তু আমি তো তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই। আমার বাবা যেটা বলবেন সেটাই হবে। শ্রাবণের সংযম এবার সূক্ষ্ম সুতোর শিরের ছত্রভঙ্গ হতে শুরু করলো। ক্রোধ ধীরে ধীরে শিরে উপশিরা বেয়ে উপরে উঠে বুকের ভেতরে দাবানলের রূপ নিচ্ছে। কোথাও এক অদৃশ্য অগ্নিকুণ্ডলী দাউ দাউ করে জ্বলছে অপমান আর অসহায়তা। হাতের মুঠোয় ধরা থেকেও যে অমূল্যটুকু অধরা রয়ে গেল, সেই ব্যর্থ প্রাপ্তির যন্ত্রণা হৃৎপিণ্ডকে নির্মমভাবে পিষে চলেছে হাতুড়ির পর হাতুড়ি দিয়ে বিরতিহীন আঘাতে। এই মেয়েটা কি কোনোদিন তার কথা বুঝবে না? তার নীরব লড়াই, অব্যক্ত টান, অস্ফুট ভালোবাসার ভার কিছুই কি বুঝবে না? নাকি অবুঝতার দেওয়াল তুলে সে ইচ্ছে করেই সব অনুভূতি অস্বীকার করে যাবে? প্রশ্নের পর প্রশ্ন জমে উঠেছে, কিন্তু সবই উত্তরহীন, ভারী বিষণ্ণ। একটাই ভাবনা ঘুরে ফিরে আঘাত আনছে। কেন এত নির্বোধ তার ফুল? কষ্ট করে নিজেকে সামলে নিয়ে শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, খেয়ে নে ফুল, কথা বাড়াস না। এই নির্দেশে মেঘ চোখ সরু করে তাকালো। অবাধ্যতা তার রাগ মিলিয়ে ঠোঁট শক্ত করে বলল, খাবো না। শ্রাবণ এক কদম এগিয়ে এলো, কণ্ঠস্বরে নেমে গেল গভীর খাদে। তাহলে কি খাবি? অন্য কিছু স্বাদ নেয়ার ইচ্ছা জেগেছে নাকি? এই অপ্রত্যাশিত বাক্য মেঘ শিউরে উঠল। সাহস আচমকা শুকিয়ে গেল গলায়। জড়তা নিয়ে আমতা আমতা করে উচ্চারণ করলো, মানে? মেঘকে আর কোনো উচ্চারণের অবকাশ দিল না শ্রাবণ। বাক্য অসমাপ্ত রেখেই তার উষ্ণ ঠোঁট এসে ঢেকে দিল মেঘের কোমল ঠোঁটের সবটুকু। আচমকা আক্রমণের সেই স্পর্শে মেঘের শরীর চমকে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে শব্দটা ঠোঁটের ভাঁজে আটকে গেল। দুহাত দিয়ে সে মরিয়া হয়ে শ্রাবণের বুকে ঠেলতে লাগলো। নিজেকে আলাদা করার ব্যাকুলতায় পেশিগুলো টান টান হয়ে উঠল, কিন্তু শক্তির ব্যবধান নির্মম। যতই ছিন্ন করতে চাচ্ছে ততই জড়িয়ে পড়ছে অদৃশ্য বেড়া জালে। শ্রাবণ এখন নিজের ইচ্ছায় গভীরে ডুবে গিয়েছে। প্রতিরোধের প্রতিটা নড়াচড়া তাকে আরো হিংস্র করে তুলছে। মেঘের সামান্য নরণচরণটুকুও তাকে ভীষণ বিরক্ত করছে। সহ্য করতে না পেরে শেষমেশ শ্রাবণ এক ঝটকায় মেঘের দু হাত নিজের তালুর নিষ্ঠুর গ্রাসে বন্দি করে পিঠের দিকে ঠেসে ধরল। বুকের সঙ্গে বুক চেপে ধরে রাখল শক্তভাবে। পালাবার পথটুকুও বিলীন করল মুহূর্তেই। কিছুক্ষণ পর মেঘের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এলো। ছটফটানি ভেঙে পড়ল ক্লান্ত পরাজয়ে। শরীর ঢিলে হয়ে গেল, চোখের পাতা নামল ভারী অবসাদ। প্রতিরোধের জায়গায় নেমে এলো নিস্তব্ধ আত্মসমর্পণ। ঠোঁটের স্বাদ থেকে সরে এসে একসময় শ্রাবণ তাকে ছেড়ে দিল। মেঘ স্থির দাঁড়িয়ে রইল, শ্বাস এলোমেলো, বুক ধুকপুক করছে। হাঁপিয়ে উঠে ভারী ভারী নিঃশ্বাস টানতে লাগলো মেঘ। ফুসফুসে বাতাস ঢুকছে আবার বেরুচ্ছে, তবুও দম আটকে থাকা অনুভূতি কাটছে না। সেই সঙ্গে চোখের কোণ ভেঙে গড়িয়ে পড়ল অদমিত বিষাদের নোনা জল। এক মুহূর্তের জন্যও কি এই মানুষটা তাকে নিরিবিলি থাকতে দেবে না? কেন বারবার নিজের একচেটিয়া দাবি চাপিয়ে দেয় তার উপর? তার ইচ্ছে, তার অস্বীকৃতি, সব কিছু কি কোনো মূল্য নেই এই লোকটার কাছে? মেঘকে ছেড়ে দিয়ে তার এই বিপর্যস্ত অবস্থা লক্ষ্য করে শ্রাবণ এগিয়ে এলো। ধীরে মেঘের কপালে কপাল ঠেকালো নিজের। দু হাতের তালু মেঘের মুখটা ধরে ফিসফিস করে উচ্চারণ করলো, জেদ করিস না ফুল। তুই নিজেও জানিস আমার সঙ্গে জেদ ধরে কোনোদিন টিকতে পারবি না। চুপচাপ খেয়ে নে, নইলে ওষুধের মাত্রা বাড়াতে আমার সময় লাগবে না।
কথাগুলো হুমকির মতো মেঘের কানে ঢুকলো। পর মুহূর্তেই শ্রাবণের আঙ্গুলের ডগায় মেঘের চোখের জল মুছে দিল, যেন কিছুই ঘটেনি। তারপর কোনো প্রতিবাদের সুযোগ না দিয়েই মেঘের হাত ধরে টেনে নিল খাটের দিকে। নিজে বসে হাঁটুর ওপর বসিয়ে নিল তাকে। স্বাভাবিক ছন্দে প্লেট তুলে নিয়ে সাবধানে খাবার মুখে তুলে দিতে লাগলো। মেঘ প্রথমে দ্বিধায় কুঁকড়ে গেলেও শেষমেশ নীরব আত্মসমর্পণে ঠোঁট খুলে নিল। লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিলতে লাগলো প্রতিটা লোকমা। সে জানে এই উন্মত্ত ইচ্ছা শক্তি আর উন্মাদ লোকটার সঙ্গে লড়াই করে কোনোদিনই জয়ী হওয়ার হবে না। তার চেয়ে ভালো নীরবে খেয়ে দিয়ে এই পাগল বিদায় করা। ফুল, এই নিলয়ের কাছ থেকে দূরে থাকবি। আমি চাই না কালকের ঘটনা পুনরাবৃত্তি তোর জীবনে আর একবারও ঘটুক। মেঘ সামান্য থমকে গেল, ঠোঁটে আটকে থাকা গ্রাসটুকু ধীরে ধীরে শেষ করলো। তারপর নরম, প্রায় ক্ষয়ে যাওয়ার স্বরে প্রশ্ন ছুড়ে দিল, কেন বারবার তুমি আমার জীবনে অনধিকার প্রবেশ করো শ্রাবণ ভাই? কেন হস্তক্ষেপ করো? কারণটা তোর অজানা নয় পাখি। নতুন করে ব্যাখ্যা দেওয়ার ইচ্ছে নেই আমার। আমাকে একটু একা থাকতে দাও শ্রাবণ ভাই, একটু শান্তিতে থাকতে দাও। একাই তো থাকতে দিচ্ছি, সময় এলে না হয় আমার সাথেই থাকবি। ফুঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘ। তার জীবনটা কেন এমন ছিন্ন ভিন্ন? কেন তার ভাগ্য স্বাভাবিকতার কোনো অবকাশ নেই? কেন আর 10টা মেয়ের মতো সহজ নির্ভর দিন তার কপালে জোটে না? এক পাশে বাবার কঠিন অনমনীয়তা, অন্য পাশে শ্রাবণের অবাধ দখলদারি। এই দুই টানের মাঝখানে সে ধীরে ধীরে গুঁড়ো হয়ে যাচ্ছে। তার অনুভূতির কথা কেউ কি একবারও ভাবে? তার জমে থাকা কান্না, অব্যক্ত আরতি কখনো কি কারো দৃষ্টিতে পড়ে? এভাবেই কি শেষ হয়ে যাবে তার জীবন? মেঘকে নির্বাক স্থির হয়ে বসে থাকতে দেখে শ্রাবণ মনে মনে উচ্চারণ করল, এভাবে ভেঙে পড়িস না ফুল, সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সব গুছিয়ে দেব আমি। তোর সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা আমি নিজেই দূর করে দিব। দুপুরবেলা শান্তিনিকেতনের ভেতরে আজ অস্বাভাবিক ব্যস্ততার ঢেউ। উঠোন থেকে রান্নাঘর সবখানে প্রস্তুতির উত্তাপ। বহুদিন পর ফয়েজ আহমেদের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আহমেদ মাহিদ বিদেশে মাটি ছেড়ে ফিরছে ঘরের উঠানে। সেই প্রত্যাবর্তন ঘিরেই বাড়িটা আজ উৎসবে উন্মাদনায় টইটুম্বুর। রাহেলা বেগম আর আফসানা বেগম কখন যে হাঁড়ি চাপিয়েছেন, কখন মশলা কষিয়েছেন, সময় জ্ঞান হারিয়ে ফেলেছেন দুজনই। পরপর রান্নার গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস। এত বছর পর ঘরে ফিরছে সন্তান, ভালো মন্দ আয়োজন না করলে কি চলে? মাহিদকে আনতে বিমানবন্দরের পথে বেরিয়েছে শ্রাবণ, মেঘ আর শ্রাবণের ছোট বোন শ্রেয়া। আজই হোস্টেল থেকে স্থায়ীভাবে বাড়িতে ফিরছে শ্রেয়া। পা রেখেই শুনেছে মাহিদের আগমনের সংবাদ। মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে তাদের সাথে। মেঘের মুখে আজ অপ্রকাশ্য উচ্ছ্বাস। কতকাল পর তার ভাই আসছে। রক্তের টানটা বুকের ভেতর অস্থির হয়ে উঠছে। কত রাত সে ভাইয়ের কথা ভেবে আকাশের দিকে তাকিয়ে থেকেছে, সেই হিসেব তার নিজের কাছেও নেই। আজ থেকে শ্রেয়ারও মুক্তি। আর ফিরতে হবে না তাকে হোস্টেলের চার দেয়ালে। মেঘকে আর সহ্য করতে হবে না শ্রাবণের একচ্ছত্র শাসন। ভাবনাটুকুই মেঘের ভেতরে লুকিয়ে থাকা শিশু মনটাকে লাফিয়ে তুলছে। বুকের ভেতরে কোথাও অদ্ভুত এক প্রশান্তির আভাস দিচ্ছে। এয়ারপোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে তারা তিনজন। এক পাশে মেঘ আর শ্রেয়া হাতে কিছু একটা নিয়ে গল্প করতে করতে খাচ্ছে। তাদের থেকে আর একটু দূরে শ্রাবণ একাকী ফোনের পর্দায় ডুবে আছে। হঠাৎ দূরের ভিড় ফুঁড়ে পরিচিত অবয়বটা চোখে পড়তেই মেঘ গলা আপনা আপনি ছুঁড়ে বেরিয়ে এলো, ভাইয়া। আনন্দে অতিরিক্ততায় উচ্চারণ শব্দটা বেশ খানিকটা জোরেই হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো শ্রাবণ। এত উচ্চস্বরে ডাকাডাকির প্রয়োজন কি? বয়সে বড় হয়েও কি সে এখনো শিশু? শ্রাবণের সেই দৃষ্টি টের পেয়ে মেঘ ঠোঁট পাকিয়ে একরাশ অবাধ্যতা ছুড়ে দিল। একটা স্পষ্ট ভেঙচি কাটল। ভয় আজ আর ভয়ের দিন নয়, ভাই এসেছে। বুকের ভেতর আত্মবিশ্বাস ফুলে উঠেছে। মনে মনে সে উচ্ছ্বাসে ভিজে যাচ্ছে। আজ কেউ তাকে চেপে ধরে রাখতে পারবে না।
মেঘের সেই নির্ভীক ভঙ্গিতে শ্রাবণ কপাল কুঁচকে উঠল, চোখে জমে উঠল অচেনা এক কঠোরতা। মনে মনে উচ্চারণ করলো, বেশি ডানা ঝাপটাস না ফুল, তোর ডানা ভাঙতে আমার সময় লাগবে না। এর মধ্যেই মাহিত কাছে এসে দাঁড়াতেই মেঘ আর নিজেকে আটকে রাখতে পারল না, দৌড়ে গিয়ে তাকে আঁকড়ে ধরল। দীর্ঘদিনের জমে থাকা অভাব হু হু করে বেরিয়ে এলো কান্না হয়ে। এত দেরি করলা কেন ভাইয়া? জানো আমি তোমাকে কতটা মিস করেছি। মাহিত অবাক হলেও হাসি আর স্নেহ তাকে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, আরে পাগলি, এত কাঁদছিস কেন? দেখছিস না এই তো চলে এসেছি আমি। বেশ কিছুক্ষণ ধরে মাহিতকে আঁকড়ে ধরে নিজের জমে থাকা অভিমান, নালিশ, আদিক্ষেতা সব একে একে উগরে দিল মেঘ। সেই দৃশ্যটা দূর থেকে দেখছে শ্রাবণ, চোখ সরু করে, দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে মেরুদণ্ড টান টান করে, ঠিক যেন বিরক্তিকর একটা মাটির মূর্তি। এত আবেগ, এত বাচ্চামি, সব তার চোখে বাড়াবাড়ি। শ্রেয়া কখনো তাকাচ্ছে শ্রাবণের দিকে, কখনো আবার মেঘ আর মাহিদের দিকে। দৃশ্যটা বুঝে নিয়ে মনে মনে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, বেশি ঢং করিস না মেঘের বাচ্চা, তোর কপালে সুখ বেশিক্ষণ থাকে না, জানিস না। কিছুক্ষণ পর মাহিদের দৃষ্টি গিয়ে আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের ওপর। পরিচিত সেই কঠিন ভঙ্গি, অচেনা নয় তার। মুহূর্ত দেরি না করে মেঘকে ছেড়ে ছুটে গিয়ে আচমকাই শ্রাবণকে জড়িয়ে ধরল সে। কেমন আছো ভাই? কতদিন পরে দেখা। অপ্রস্তুত আক্রমণে শ্রাবণ খানিকটা চমকে উঠল, তবে অভ্যাস সংযম দ্রুত ফিরে এলো। হাত তুলে সেও মাহিতকে জড়িয়ে ধরল। ভালো আছি, তুই কেমন আছিস? শ্রাবণকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে মাহিত বলল, একেবারে ঝকঝকে ঝাঁকানাকা লাইফ। মাহিদের নির্ভেজাল উচ্ছ্বাসে চারপাশে হালকা হাসির ঢেউ বয়ে গেল। সেই ফাঁকে শ্রেয়া এদিকে এগিয়ে আধা অভিযোগ আধা আদরে বলে উঠল, কেমন আছো মাহিত ভাই? বিদেশে গিয়ে তো আমাদের একদম ভুলেই গেছো। মাহিত হেসে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দিল, কণ্ঠে স্নেহের উষ্ণতা নিয়ে বলল, কি রে, বড় হয়ে গেছিস? আর তোদের ভুলবো কি করে? সবাইকে ভীষণ মিস করেছি। এবার চলো তাহলে যাওয়া যাক। সবার কথার মাঝখানে শ্রাবণের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আর কেউ আপত্তি করলো না। সবাই গাড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই যেন আকাশ ভরে নেমে এলো রাব্বি আহমেদ, শ্রাবণের ছোট চাচা। তাকে চোখে পড়তেই শ্রাবণের মুখের রেখা কুঁচকে গেল। বিরক্তি আর অনীহার ছায়া একসাথে জমে উঠল চোখে। এই যা সেরেছে বলেই আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকালো শ্রেয়া। মেঘ কপালে এক চোট চাপড় বসিয়ে মাহিদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। নিয়তির ওপর নালিশ জমা দিচ্ছে। তাদের একেবারে গা ঘেঁষে এসে দাঁড়িয়ে রাব্বি আহমেদ হেসে উঠল, হ্যালো গাইজ, আমাকে রেখেই যাচ্ছ নাকি? এই মানুষটাকে বাড়ির বাচ্চারা কেউই সহ্য করতে পারে না, সহ্য করার প্রশ্নই ওঠে না। লোকটার সহনশীলতার সব সীমা ডিঙিয়ে আছে। বাস্তবে যদি জোকার শব্দটার জীবন্ত নমুনাকে দেখাতে হয়, শান্তিনিকেতনের সবাই নির্দ্বিধায় এই লোকটার দিকেই আঙ্গুল তুলবে। শান্তিনিকেতনের পুরুষেরা সাধারণত নীরব, সংযম আর ভারী ব্যক্তিত্বের, কথা কম তবে কথার ওজন বেশি। অথচ এই আধপাগল মানুষটা ঠিক উল্টো, অস্থির, বেপরোয়া, তারছেড়া। শান্ত পরিবেশের ভেতরে হঠাৎ ছুটে আসা এক বেখাপ্পা ঝড়, যার আগমনেই স্বস্তির বাতাস মুহূর্তেই এলোমেলো হয়ে যায়।